উঠতে অশান্তি, বসতে অশান্তি, আর কত অশান্তি করবেন? 1952 সাল থেকে আপনার দাদুকে অশান্তিতে লাগিয়ে রেখেছিল, মারামারি হানাহানি করেছে। আপনার দাদু ওর দাদুর মাথা ফাটিয়েছে, আর ওর দাদু আপনার দাদুর মাথা ফাটিয়েছে। কেউ শ্মশানে গেছে, কেউ কবরস্থানে গেছে, কেউ মিথ্যা কেস খেয়ে জেলে গেছে, কেউ মাথা ফাটিয়ে বাড়ি ঢুকেছে। দাদুরগুলো সব ধ্বংস হয়েছে। আপনার বাবাদেরকেও একই করেছে, এখন আপনাদেরকে করার চেষ্টা করছে। আর নয় ভাই, আমি অনুরোধ করছি আপনাদের, আজকের পর থেকে যদি কোনো দাদা দিদি বলে এই করো সেই করো, দেখে নেবো, বলবে দাদা দিদি 1952 সাল থেকে এই করো সেই করো, তোমার দাদুরা আমার দাদুদেরকে দিয়ে করিয়েছে, তোমার বাবারা আমার বাবাদের দিয়ে করিয়েছে, তোমরা এখন আমাদের দিয়ে করার চাইছো, আর হবে না। এবার আমরা দর্শকের ভূমিকা পালন করব, সাড়ে সাড়ে লড়াই করবে, আমরা গ্যালারি থেকে দেখব তোমরা কি করছো। আমি আপনাদের বলি, এখানে যারা বিড়ি শ্রমিক আছেন, আমার কাছে তথ্যটা এই মুহূর্তে নাই। আমি পশ্চিমবাংলা সরকারকে প্রশ্ন করেছিলাম, শ্রমমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, 1000 বিড়ি বাঁধলে তার রোজ কত? আপনারা যারা বিড়ি শ্রমিক আছে, আপনারা 1000 বিড়ি বাঁধলে কত টাকা দেয়? হ্যাঁ, মধ্যখান থেকে অন্তত কম করে 50 টাকা ঝেড়ে দেয়। আমার উপরে রাগ কেন বুঝতে পেরেছেন? আজকের পর থেকে এই মুহূর্তে আমার মনে নাই ভাই, আমার কাছে আমার প্রশ্নের উত্তর, আমি কোশ্চেন করছিলাম, উত্তর দিয়েছিল সম্ভবত 255 টাকার আশেপাশে 1000 বিড়ি বাঁধলে 255 টাকা পাবে। তাহলে প্রায় 50-55 টাকা কারা ঝাড়ছে? বিড়ি কোম্পানির মালিকগুলো। আর খোঁজ নিয়ে দেখুন তারা ঝাড়ার সুযোগটা কেন পাচ্ছে? এই তৃণমূলীদেরকে টাকা দিচ্ছে বলে। ওদেরকে মাসে একটা টাকা দিয়ে দিচ্ছে, তোমরা এটা নিয়ে বসে থাকো, আর বাকি 1000 পিছু বিড়ি থেকে 55 টাকা কম করে ঝেড়ে দিচ্ছে ওরা। তাই আপনাদের বলছি, আমি পশ্চিমবাংলার বিধানসভায় আওয়াজ তুলেছিলাম, বিড়ি শ্রমিকদের 1000 বিড়ি বাঁধলে যে সরকারি রেট আছে সেটা কম হচ্ছে, সেটাকে বাড়াতে হবে, তাদের মজুরি বাড়াতে হবে। এই আওয়াজটা দেশের শ্রম মিনিস্টারের কাছে, দেশের লেবার মিনিস্টারের কাছে পাঠাতে চাই। আপনাদের আওয়াজটা, আপনাদের কণ্ঠকে, জনগণের কণ্ঠকে পার্লামেন্টে পাঠাতে চাই। যেখানে দেশের আইন তৈরি হয় সেখানে পাঠাতে চাই। সেখানে যেখানে আইন তৈরি হবে, যখন আইন তৈরি হবে, সেখানে আমাদের আখতার রহমান বিশ্বাস বিড়ি শ্রমিকদের জন্য আওয়াজ তুলবে যে 1000 বিড়ি বাঁধলে আর 255 টাকা নয়, এটাকে ডবল করতে হবে। এই আওয়াজটা তুলবে। ভোটটা কেন আমরা দিই, এটা ভাবতে হবে। আগামী 5 বছর নাগরিকদের ভালো কিভাবে থাকবে, আগামী 5 বছর দেশ কিভাবে চলবে, তার দায়িত্ব সারা ভারতবর্ষের 140 কোটি মানুষ 543 জনের উপরে তুলে দেয়। এটা হচ্ছে লোকসভার ভোট। সহজে যদি বুঝাতে পারি, লোকসভার ভোটটা কি খায় না মাকে, তাই না? বলে খাই না মাকে। ভোট আসছে যাচ্ছে তো, কিন্তু ভাবতে হবে কি ভোটটা কি। আগামী 5 বছর দেশ কিভাবে ভালো থাকবে, দেশবাসী কিভাবে ভালো থাকবে, তথা দেশ কিভাবে এগিয়ে যাবে, জনগণ কিভাবে উপকৃত হবে, জনগণের হাতে কিভাবে টাকা আসবে, সেটার জন্য এই লোকসভা হয়। সারা ভারতবর্ষে 140 কোটি মানুষ আছে। এই 140 কোটি মানুষ সবাই যদি পার্লামেন্টে গিয়ে বলে আমি বিড়ি শ্রমিক, আমার সমস্যা, আমি দর্জি, আমার সমস্যা, আমি চাষি, আমার সমস্যা, আমার রাস্তা নাই, আমার পুকুর মানে আপনার কি বলে কল নাই, আমার স্কুলে টিচার নাই, আমার রেশন নাই, যদি আমার বাঁধ ভেঙে গিয়েছে, যদি সবাই মিলে 140 কোটি মানুষ কি পার্লামেন্টে গিয়ে বলতে পারবে? সম্ভব না। এখানকার প্রায় 16 লক্ষ ভোটার আছে, সবাই কি পার্লামেন্টে গিয়ে বলতে পারবেন? সম্ভব নয়। সেই জন্য 16 লক্ষের মানুষের মধ্য থেকে, 15 লক্ষ মানুষের মধ্য থেকে একজনকে আমরা পার্লামেন্টে পাঠাই, যে আমাদের কণ্ঠ হয়ে কথা বলবে, আমাদের দুর্দশার কথা একজন গিয়ে ওখানে উগলাবে, মানে বলবে। ঠিক যেভাবে ভাঙড়ের মানুষ আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে রাজ্যের আইনসভায় পাঠিয়েছে, ভাঙড়ের মানুষের যে সমস্যা যেগুলো আছে সবটা একবার করে বলে দিচ্ছে, আবার রিপিট করতে হচ্ছে আমাকে। বুঝতে পেরেছেন? তা আমার এমপিও সেটা বলবে, কিন্তু এটা বলে না। আর ওখানে যারা থাকবে তারা এই সমস্যাগুলোকে সমাধান করবে। বন্ধুগণ, তো আপনারা যারা বিড়ি শ্রমিক আছেন, আমি আপনাদের বলতে পারি, এখানে নেতৃত্ব কারা আছে? এই লোকাল কে আছে? ব্লকের কে আছে? আচ্ছা, এই অঞ্চলের কি সালাম ভাই? আচ্ছা, আমি মুসার কাছে পাঠিয়ে দেবো, ছবিটা তুলে আমার ঘরে আছে রাখা ভাই। খুব তাড়াতাড়ি একটা বড় ট্যাব নিতে হবে, সব নিয়ে ঘুরতে হবে সাথে করে, নাহলে অনেক কাগজ। আমি মুসার কাছে কাল পরশুর মধ্যে পাঠিয়ে দেবো।
মুসা তুমি দায়িত্ব নিয়ে এদের কাছে পাঠিয়ে দেবে, আর এখানে যারা বিড়ি শ্রমিকরা আছেন আমাদের নেতৃত্বতার সাথে যোগাযোগ করে নেবেন। পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে আমাকে যে তথ্যটা দিয়েছে 1000 বিড়ি বাঁধলে কত টাকা আপনাদের দিতে হবে, সেই টাকাটা যদি না পান, যে বেটা এতদিন ধরে বিড়ি বাঁধাচ্ছে তাকে বলবেন যা ভুল করেছিস ভাইজান এসে শুনিয়ে গেছে, নাহলে তোর বিরুদ্ধে মামলা করব, এরপর থেকে 1 টাকা আমরা কম নেবো না। পারবেন তো? হ্যাঁ, ক্রেতা সুরক্ষা দপ্তরে মামলা করে দেবো ওর বিরুদ্ধে, বলে দেবেন একদম, বলে ভাইজান একদম 5 টাকার পেনলে রেডি আছে, এমন খোঁজা দেবো বেটাকে বুঝিয়ে দেবো কিন্তু। তো আপনারা ডেটাটা নিয়ে নেবেন, ওই 250 টাকার আশেপাশে, আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না, সেই টাকা ওদেরকে দেখাবেন। এই দেখ, এই কাগজটা যদি মিথ্যা তো নুরুল হাজিকে জিজ্ঞাসা করে এটা সত্য কি মিথ্যা, জিজ্ঞাসা করবেন। এই তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞাসা করতে বলবেন এটা কি সত্য কি মিথ্যা, ওদের সরকারের দেয়া, মানে তৃণমূল পরিচালিত সরকারের দেয়া, সেটা আমি দিয়ে দেবো। দ্বিতীয় আসা যাক, দর্জি শ্রমিক যারা আছেন, আজকে শ্রম চুরি হচ্ছে। আজকে অবাক লাগছে, এই শুভেন্দু অধিকারীদের সরকার বড় বড় ডায়লগ দিয়েছিল, কি বলেছিল, যেটা এই কি ডায়লগ দিয়েছিল বলুন তো শুভেন্দু অধিকারীদের সরকার, যে ক্ষমতায় আসলে ডলারের থেকে নাকি টাকার দাম বেড়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের টাকার দাম বাড়ছে, বরঞ্চ আমাদের টাকার দাম কমছে। বাংলাদেশের টাকার দাম বাড়ার কারণ হচ্ছে ওরা গার্মেন্টস, অর্থাৎ আপনারা যে দর্জি শিল্প যারা সাথে যুক্ত, এর কাজটা বাংলাদেশে খুব ভালো হচ্ছে, ওই কাপড় বাংলাদেশ থেকে বিদেশে এক্সপোর্ট হচ্ছে। আমাদের অপদার্থ সরকার হিন্দু মুসলমানের রাজনীতি করে শুধু ক্ষমতায় টিকে থাকবে, হিন্দু না লাভ হবে না মুসলমানের লাভ হবে, অমিত শাহজির লাভ হচ্ছে আর রাজনাথ সিং এর ভাইপোর লাভ করাচ্ছে। আমার এলাকার গরিব যে এই দর্জি শ্রমিক আছে, সে রামও আছে রহিমও আছে, তার আজ থেকে 10 বছর আগে যে কাজটা করলে মাস দিন গেলে 1000 টাকাও ইনকাম করে ফেলতো, সপ্তাহে একটা ভালো ইনকাম করতো, তার এখন দিন গেলে 400 টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যাচ্ছে। ভুল বলছি? অপদার্থ সরকার তো। এই রেখাপাত্র মহাশয় যে দলে নাম লিখিয়েছেন, ওই দলটা অপদার্থ দল। ও সবকা সাথ সবকা বিকাশ বললেও ও আদানি আম্বানিদের সাথ দেয় আর গুজরাটের বিকাশ করে। শুভেন্দু অধিকারী বড় কথা বলছে কি আমরা সবাইকে নিয়ে চলতে জানি, তা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করছে এখান থেকে, সকলকে নিয়ে চলতে চাইছেন বলছেন, পশ্চিম বাংলায় যে 42টা প্রার্থী দিয়েছেন, কই সংখ্যালঘু মুসলিম সমাজের একটা প্রার্থীকেও তো দেখতে পেলাম না। হ্যাঁ, প্রশ্ন করবেন না? শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে। এই সবকা সাথ সবকা বিকাশ, এদের ফাঁদে পা দেবেন না। তো ওই অপদার্থ সরকার যেটা 10 বছরে চলেছে, ব্যর্থ সরকার, এরা আমাদের দেশের যারা এই কাপড়ের শিল্পের সাথে যারা যুক্ত, আজকে আমার দেশের মাল যদি, আমার দেশের কাপড় যদি, সেলাই করা কাপড় যদি বিদেশে যায়, তাহলে ডলার আসবে। ডলার আসলে আমার এখানকারের, আমার এই বসিরার উত্তরের যারা দর্জি শ্রমিক আছে তারা মুনাফা পাবে, তাদের ইনকাম বাড়বে। কিন্তু অপদার্থ সরকার ব্যর্থ হয়েছে, এই পলিসি তাদের নাই। আপনারা যদি চান আমাদেরকে পার্লামেন্টে পাঠান, তাহলে এখানে মেনশন, কলিং অ্যাটেনশন, প্রাইভেট বিলের মাধ্যমে আমরা আমাদের খামচিহ্নের পক্ষ থেকে ভারত সরকারকে পলিসি করার জন্য, নতুন গার্মেন্ট শিল্পের জন্য, বিদেশের সাথে পলিসি করার জন্য আমরা পলিসি তুলে দেবো তাদের হাতে, আমাদের শ্রমিকদের যাতে ইনকাম বাড়ে তার জন্য। আমাদেরকে সুযোগ দিলে আমরা করতে পারবো। আপনারা জানেন পর্যায়ী শ্রমিক আসলে অ্যাকচুয়াল কি জানেন, বিধানসভা টিভিটা নাই, সমস্যা এখানে হয়ে যাচ্ছে। পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্ট টিভিতে কি হয়, পার্লামেন্টে গিয়ে এমপি কি বলেন না বলেন সেইগুলো সব তথ্যগুলো পাওয়া যায়। আর বিধানসভা টিভি নাই, নওশাদ সিদ্দিকী কি বলছে সব লিখিত পাবে। যদি ভিডিও থাকতো আমাকে এত কষ্ট করতে হতো না। আমি কোন সমাজের মানুষের জন্য কথা বলিনি, ওর মধ্যে কোন সমাজের মানুষের জন্য কথা বলিনি, দলিত, হিন্দু, আদিবাসী, মুসলিম থেকে শুরু করে সবার দাবি ওখানে তুলে দিয়েছি অলরেডি। যদি কেউ চ্যালেঞ্জ করে যে অন্য বিধায়করা যত কোশ্চেন জমা দিয়েছে, যত মেনশন করেছে, যাই করেছে, কথা বলেছে, ডিবেটে অংশগ্রহণ করেছে, আশা করছি সংযুক্ত মোর্চা তথা খামচিহ্নের বিধায়ক টপ 3-র মধ্যে থাকবে। এই জন্যই তাদের ভয়। এরা কি করে,
ওই শাহজাহান শেখের মতো মুসলমানকে এদের নেতা বানাতে চায়। এরা শওকত মোল্লার মতো মুসলমানকে নেতা বানাবে, এরা আরাবুলের মতো মুসলমানদের নেতা বানাবে, শিক্ষিত মুসলমানদেরকে পরে আক্রমণ করবে। আপনাদের এলাকারই ভূমিপুত্র প্রফেসর রবিউল সাহেব কদিন আগে আপনাদের এলাকায় বাড়ি তো নাকি, ওটা কোন জায়গায় বাড়ি গো? হিঙ্গলগঞ্জে বাড়ি। তারপরে দুষ্কৃতীরা আক্রমণ করলো, কোনো বিচার হচ্ছে না। উনি প্রফেসর মুসলিম সমাজের, উনাকে মমতা ব্যানার্জি পছন্দ করে না। ভাই অনেক বলার আছে, সময় স্বল্প। আমি এখানে একটা জিনিস দেখলাম, এখানে একটা কল বসিয়েছে, তার জন্য প্রতি ব্যারেল পিছু 5 টাকা করে নিচ্ছে। এটা সত্যি কথা? হ্যাঁ, এবার আপনাদের বলি একটু, কলটা কারা বসিয়েছে? পশ্চিমবঙ্গ সরকার বসিয়েছে না প্রাইভেট কেউ বসিয়েছে? দাঁড়িয়ে জানতে হবে। যে 5 টাকা করে নিচ্ছে তার জন্য স্লিপ দিচ্ছে। কাল থেকে 5 পয়সা দেবেন না আপনারা, কাল থেকে 5 পয়সা দেবেন না। আর যে বাটা নিচ্ছে তার বিরুদ্ধে থানায় লিখিত কমপ্লেন করুন। সে যেই হোক, সে হাজী নুরুল ইসলামের খুব কাছের লোক হোক, বিধায়কের কাছের লোক হোক, আর মমতা ব্যানার্জি স্বয়ং হোক, বিনা স্লিপে 5 পয়সা দেবেন না আপনারা। আপনাদের বলে যাই, আপনারা কান খুলে শুনুন। যদি এটা ট্যাক্সটা আমি আমার রাজ্য আমার দেশকে দিই 5 টাকা, কেন আমি হাসি মুখে 50 টাকা দেবো, কিন্তু কোনো দুর্নীতিবাজ তোলাবাজদের পকেট ভরানোর জন্য আমি 5 পয়সা দেবো না। আগামীকাল থেকে আপনারা 5 পয়সা দেবেন না। পানি আনতে যাবেন, যদি পানি না নেয় একটা ভিডিও করবেন, ভিডিওটা দেবেন, আমরা কোথায় কোন জায়গায় মামলা ওর বিরুদ্ধে ঠুকতে পারি, যে বেটা চাইবে টাকা তাকে বুঝিয়ে দেবো। ঝগড়া করবেন না, গিয়ে বলবেন আমাদের আইএসএফ এর বিধায়ক এসেছিল, এটা কথা বলেছে, এটা সরকারি কল তো ভাই। হ্যাঁ, যে তুমি 5 টাকা করে ব্যারেল পিছু নিচ্ছ, এর কারণটা দেখাও আমাকে। আর আমি 5 টাকা কাকে দিচ্ছি? ভূতকে দিচ্ছি না জেনকে দিচ্ছি ভাই, তাই না? তুমি 5 টাকা নিচ্ছ, এর সপক্ষে আমাকে রিসিভ দিতে হবে। যদি আমার এই টাকাটা পশ্চিমবাংলা সরকারের কোষাগারে জমা হয়, পঞ্চায়েতে জমা হয়, সমিতিতে জমা হয়, জেলা পরিষদে জমা হয়, তারও স্লিপ আছে, সেই স্লিপটা নেন, তাহলে 5 টাকা দেবেন। আর না হলে না ভাই, আমি তোমাকে 5 টাকা দিইনি বলে আমাকে তুমি পানি দিচ্ছ না, ভিডিও একটা করে আমাদেরকে দিয়ে দেবেন। আর সে বেটাকে বলুন, তুমি খুব তাড়াতাড়ি সারা পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের মানুষের কাছে তোমার ছবিটা উঠে যাবে, এ পানি চুরি করে খায়। কাল থেকে করবেন, কিন্তু ঝামেলা করবেন না, অনুরোধ। অশান্তি করবেন না, অশান্তিতে জর্জরিত আমরা ভাই। উঠতে অশান্তি, বসতে অশান্তি, আর কত অশান্তি করবেন? 1952 সাল থেকে আপনার দাদুকে অশান্তিতে লাগিয়ে রেখেছিল, মারামারি হানাহানি করেছে। আপনার দাদু ওর দাদুর মাথা ফাটিয়েছে, আর ওর দাদু আপনার দাদুর মাথা ফাটিয়েছে। কেউ শ্মশানে গেছে, কেউ কবরস্থানে গেছে, কেউ মিথ্যা কেসে জেলে গেছে, কেউ মাথা ফাটিয়ে বাড়ি ঢুকেছে। দাদুরগুলো সব ধ্বংস হয়েছে। আপনার বাবাদের কেউ একই করেছে, এখন আপনাদেরকে করার চেষ্টা করছে। আর নয় ভাই, আমি অনুরোধ করছি আপনাদেরকে, বলে না লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই বলছে না? হ্যাঁ, আমি এতটুকু কথা বেশি বলবো না। এখন এখানে সিপিএম এর পক্ষ থেকে কাকে দাঁড় করিয়েছে? 2016 সালের পর থেকে নিরাপদা বাবুকে এখানে খুঁজে পাওয়া গিয়েছিল। হ্যাঁ, সন্দেশখালীতে যখন যে মানুষগুলো সিপিএমকে ভোট দিয়েছিল তাদেরকে মাঝপথে ছেড়ে দিয়ে তিনি কোথায় চলে গিয়েছিলেন? বাঁশদ্রোণীতে তার ছেলের ফ্ল্যাটে নিরাপদে থাকার জন্য। আর সন্দেশখালী মায়েদের পিঠের চামড়া যখন তুলে দিচ্ছিল তখন নিরাপদ বাবুকে খুঁজে পাওয়া যায়নি। তাই ভালো করে বুঝতে হবে, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই বলছে, লড়াইটা লড়ছে কারা আর বাঁচছে কারা? লড়াইটা লড়ছে কারা? 300 টাকার যারা রোজে ওই ইট ভাটায় কাজ করে, এই পাথর ক্যাসারিতে কাজ করে, এই মাঠে কাজ করে, শ্রম দিয়ে হাড় ভাঙা খাটুনি করে 300 টাকা দিনের শেষে যিনি ইনকাম করছেন তাকে স্টেজ থেকে পাম্প খাইয়ে দিচ্ছে আমরা লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। ওর নেতার কথা শুনে পাম্প খেয়ে লড়ে যাচ্ছে আর ধ্বংস হয়ে যাচ্ছে। এটা 1952 সাল থেকে হচ্ছে। একটু ভাবতে হবে আপনাদেরকে। আমার উপরে রাগের অনেক কারণ আছে। ওরা নেতারা কি বলছে? তোমরা লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। মোহাম্মদ সেলিম সাহেব লড়াই করেছে কোনোদিন? এর জোরে বলবেন।
ফিরহাদ হাকিম লড়াই করেছে, শুভেন্দু অধিকারী লড়াই করেছে, মমতা ব্যানার্জি লড়াই করেছে, অধীর বাবু লড়াই করেছে, অভিষেক বাবু লড়াই করেছে, কেউ লড়াই করেনি। লড়াইটা কারা করেছে? এই চটে বসে থাকা 300 টাকা রোজের মানুষেরা। 1952 সাল থেকে এই ধরনের স্লোগানকে বাস্তবায়ন করতে করতে ধ্বংস হয়ে গেল আপনার দাদু, আপনার বাবা। এখন আপনি ধ্বংস হচ্ছেন, আপনার ছেলেকেও ধ্বংস করবে। তাই আমি আপনাদের বলবো, আর ওই স্লোগানকে আপনারা বাস্তবায়িত করবেন না। আজকের পর থেকে যদি মাইকের আওয়াজ যাচ্ছে, তৃণমূলের বন্ধুরাও শুনতে পারে, বিজেপির বন্ধুরাও শুনতে পারে, সিপিএম এর বন্ধুরাও শুনতে পারে, কংগ্রেসের বন্ধুরাও শুনতে পারে, প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা। আমরা কি দেখছি? শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি ডেকে চা খাওয়াচ্ছে, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, একজন বিজেপি একজন তৃণমূল এক জায়গায় বসে কেক কাটছে। সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা, পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা এক জায়গায় বসে যদি তারা গল্প করতে পারে শিরুমে, কেন আপনারা এই হাবাসপুর এলাকায় কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে আইএসএফ করে, কে কংগ্রেস করে দেখার দরকার নাই? কেন আপনারা শান্তিতে থাকবেন না ভাই? এই প্রশ্ন করবেন না আপনারা নিজেদের মনকে? করবেন না ভাই? ওরা মারামারি করে না, ওরা লড়াইটা মিডিয়ার মাধ্যমে করছে। শুভেন্দু অধিকারী গরম গরম কথা বলছে মিডিয়ার মাধ্যমে, অভিষেক ব্যানার্জি গরম গরম উত্তর দিচ্ছে মিডিয়ার মাধ্যমে। এদিকে অধীর বাবু গরম গরম কথা বলছে, ওদিকে মমতা ব্যানার্জি গরম গরম উত্তর দিচ্ছে। এদিকে সুজন বাবু গরম গরম দিচ্ছে, দিলীপ ঘোষ গরম গরম উত্তরটা কোথায় দিচ্ছে? মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, ফোনে এর মাধ্যমে। আর আপনারা কি করছেন? ঢাস করে যে মাথায় মেরে দিয়ে মাথা ফাটিয়ে হয় ওকে কবরে পাঠাচ্ছেন, নালে শ্মশানে পাঠাচ্ছেন, নালে আদমরা করে 307 খেয়ে জেলের ভাত খাচ্ছেন। বা এটা আমাদের হচ্ছে না? এটা বন্ধ করা দরকার কি দরকার নয়? তাই আপনাদের একটা অনুরোধ করব, আজকের পর থেকে যদি কোনো দাদা দিদি বলে এই করো সেই করো, দেখে নেবো, বলবে দাদা দিদি 1952 সাল থেকে এই করো সেই করো, তোমার দাদুরা আমার দাদুদেরকে দিয়ে করিয়েছে, তোমার বাবারা আমার বাবাদের দিয়ে করিয়েছে, তোমরা এখন আমাদের দিয়ে করাতে চাইছো, আর হবে না। এবার আমরা দর্শকের ভূমিকা পালন করব, সাড়ে সাড়ে লড়াই করবে, আমরা গ্যালারি থেকে দেখবো তোমরা কি করছো। হবে তো নাকি? হ্যাঁ, নেতাদেরকে দিল্লি পাঠাবার জন্য আপনি আপনার ঘরের ভালোবাসার মানুষকে, কাকার ছেলেকে, জ্যাঠার ছেলেকে, মাসির ছেলেকে, পিসির ছেলেকে একসাথে বসবাস করছেন এই 1-150 বছর ধরে, হিন্দু মুসলমানের যে সুসম্পর্ক সম্প্রীতির সম্পর্কটাকে এরা নষ্ট করে দিচ্ছে এই নেতাগুলো। এদের ফাঁদে পা দেওয়া যাবে? তাই আপনাদের বলবো, মারামারি হান্নাহানিতে জড়াবেন না। কেস খাবে পাবলিক, আর নেতা হবে ওর দাদুর ছেলের নেতা হবে, আর নয়। এবার আপনাদেরকে ভাবতে হবে, আপনাদের জন্য ভাবতে হবে। অনেক মারামারি হানাহানি হয়েছে, বসিরহাট কোর্ট আর বাড়ি করা আছে আপনার দাদু একটা সময়, আপনার বাবাকে বসিরহাট কোর্ট আর বাড়ি করিয়েছে, এখন আপনাকে বসিরহাট কোর্ট আর বাড়ি করাচ্ছে। এটা আর করতে দেওয়া যাবে না। নেতারা জানে মারামারিতে জড়াবে না, কারণ মারতে গিয়ে যদি একদম মার্ডার হয়ে যায় 302 ধারা আছে, ও জেল থেকে কবে বার হবে কোনো গ্যারান্টি নাই, 10-12 বছর যাবজ্জীবন জেল হয়ে যেতে পারে। নেতারা ওই জন্য লড়াই করবে না। আর কি বলছে? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াইটা কারা করছে? 300 টাকার রোজের মজুরি যারা কাজ করেন, যিনি কৃষক, তারা করছেন। আর বাঁচছে কে? সুজন চক্রবর্তী, বাঁচছে কে? মোহাম্মদ সেলিম, বাঁচছে কে? ফিরহাদ হাকিম, বাঁচছে কে? অধীর বাবু। ও হতে দেওয়া যাবে না। যদি অধীর বাবুদের এতই স্লোগান দেওয়ার মন যায়, আসো তোমরা সাড়ে সাড়ে লড়াই করো, আমরা দেখব। এইসব বলি বলে ভাই আমার উপরে রাগ, আমি কি ভুল বলছি? আচ্ছা, এটা শুনতে কারো খারাপ লাগছে? একটু বুঝতে হবে ভাই, আপনাদের অনেক লড়িয়েছে। আমার উপরে রাগ কেন জানেন? আপনার দাদু, আমার দাদুরা সহজ সরল ছিল, সহজ সরল ছিল। গাছে তুলেছে, পাম দিয়ে গাছে তুলিয়েছে, পাখিটা পেড়ে নিয়ে ও দাদা বলেছে চটচট করে উঠেছে গাছে। কেউ পড়ে হাত ভেঙেছে, কেউ পড়ে মরেছে, কেউ আবার পাখি পেড়ে এনে দিয়ে দিয়েছে। কিন্তু আমার দাদু যে পড়ে হাত ভাঙলো, যে পড়ে মরলো, বছরে একবার এসে তার ছবিতে মালা লাগিয়ে কি বলছে? অমুক অমর রহে বলে ছেড়ে দিচ্ছে। বাকি 364টা দিন আমার দাদুর পরিবারের কিভাবে কেটেছে আমার দাদুরাই বলতে পারবে। এক কথায় দাদুর পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার বাবারা সহজ সরল ছিল, পাম দিয়েছে, গাছে তুলেছে, পাখিটা পেড়ে নিয়ে আয়। ও দাদা বলেছে, দিদি বলেছে, উঠতে গেছে চরচর করে, পড়ে হাত পা ভেঙেছে, একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বছরে একটা দিন এসে কেমন আছিস রে, বা ভালো আছিস, আহারে ও খুব ভালো কর্মী ছিল আমাদের বলে একটা মালা চড়িয়ে কেটে পড়ে। বাকি বছরে 364টা দিন কিভাবে গেছে তার পরিবারই জব বলতে পারবে। এখন আমাদেরকেও বলছে কাছে ভোট, কিন্তু আমি নওশাদ সিদ্দিকী বলছি আর হবে না, অনেক হয়েছে।
আমি নিজেকে চালাক বলছি না, কিন্তু আমার দাদুরা সহজ সরল ছিল। আমি চালাক বলছি না, আমাদের হাতে কিন্তু অ্যান্ড্রয়েড সেট এসে গিয়েছে। দেখতে পাচ্ছি তুমি এসি রুমে বসে অমুক নেতার জন্য অমুক নেতার সাথে চা খাচ্ছ, আর তুমি আমার পাড়াতে আমার সাথে ওকে লাগিয়ে দিচ্ছ, হবে না। আমার বক্তব্য, গাছে উঠতে যখন নওশাদ সিদ্দিকী জানে গাছে উঠবে, নিজের পাখিটা নিজে পেড়ে নিয়ে আসবে, অন্য কাউকে আর পাখি দেবে না। সাথে কি বলেছি, আমি অকৃতজ্ঞ নয়। আমার দাদুরা যেহেতু এদের জন্য এত জান দিয়েছে, আমার বাবারা দিয়েছে, একটু এদের জন্য তো জান দিতে হবে, নাহলে একদম খারাপ কথা হয়ে যাবে। আমি বলছি কি, আপনি গাছে উঠতে পারেন না, আমি মই দিয়ে দিচ্ছি, গাছে উঠা শিখিয়ে দিচ্ছি, গাছে উঠে পারুন। তবে হ্যাঁ ভয়, আপনি বিশ্বাস করুন, আমার দাদু যখন গাছে উঠেছিল আপনি তলায় ক্যাচ নেওয়ার জন্য দাঁড়াননি। আপনি যদি গাছ থেকে পড়ে যান, তলায় জান দিয়ে ধরার জন্য, ক্যাচ নেওয়ার জন্য নওশাদ সিদ্দিকীরা রেডি আছে। আর কতদিন মার খাবেন বাবা, আর কতদিন মার খাবেন? আজকে ইট ভাটায় শ্রমিকের একটা ছেলে পার্লামেন্টে যেত, আজকে যদি একটা কৃষকের ছেলে আইনসভার মধ্যে যেত, আজকে যদি একটা দর্জির ছেলে আইনসভার মধ্যে যেত, তাহলে তার দুঃখ দুর্দশার কথা সে বুঝতে পারতো, পার্লামেন্টে তুলতো। আমি বলছি না যে তাদেরকে শুধু পাঠাতে হবে, কিন্তু তাদের দুঃখ দুর্দশাটাকে যারা ভাবে তাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই কৃষকদের কথা ভাবে, এই শ্রমজীবী মানুষের কথা ভাবে, এই দর্জি শ্রমিকের কথা ভাবে, এই ইটভাটা শ্রমিকের কথা বলে, এই শ্রমজীবী মানুষের কথা ভাবে। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিকে আপনাদের হাতে তুলে দিয়েছে। আপনারা যদি আগামী জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সমস্যাগুলো আছে, 17 বারের এমপি আপনাদের হয়ে যতটা না কথা বলেছে, আমার একবারের এমপি আর তাদের থেকে অনেক বেশি কথা আপনাদের হয়ে বলবে, লড়াই করে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি।